আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা মুঘল ডাইনেস্টি নিয়ে পড়ব। এর আগে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি সুলতানের ডাইনেস্টিটা দেখেছি। সুলতানের ডাইনেস্টিতে মোটামুটি পরপর 5টা বংশ রাজত্ব করেছিল, যেটাকে আমরা একটা ছড়া দিয়ে মনে রাখার চেষ্টা করেছিলাম, তাই তো? কী ছড়া ছিল? একটা যে লাইন, সকল কথা তোর শেষ লোদি। সকল ফর স্লেভ ডাইনেস্টি, কথা ফর খিলজি ডাইনেস্টি, তোর ফর তুগলক, শেষ ফর সঈদ, আর লোদি ফর লোদি ডাইনেস্টি। বোঝা গেল? এক সেকেন্ড, ক্লিয়ার তো? এইভাবে আমরা পরপর বংশগুলোকে ক্রোনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করেছিলাম। ঠিক একইভাবে মুঘল ডাইনেস্টি প্রতিষ্ঠা হওয়ার পর পরপর 6জন রাজা, মানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটাকে মুঘল পিরিয়ড বলা হয়, রাজত্ব করেছিল, তাই তো? সেগুলোকেও কিন্তু আমরা একটা লাইন দিয়ে মনে রাখার চেষ্টা করব। লাইনও বলতে পারো, ছড়াও বলতে পারো। যারা মোটামুটি প্রিপারেশান নিচ্ছ, মুখে বলে দিচ্ছি, ছড়াটা খাতায় লিখে নাও। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। কি? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বাবার ফর বাবর, হলো ফর হুমায়ুন, আবার ফর আকবর, জ্বর ফর জাহাঙ্গীর, সারিল ফর শাহজাহান, ঔষধে ফর ঔরঙ্গজেব। তার মানে কি হলো? বাবার ফর বাবর, হলো ফর হুমায়ুন, আবার ফর আকবর, জ্বর ফর জাহাঙ্গীর, সারিল ফর শাহজাহান, ঔষধে ফর ঔরঙ্গজেব। এই পরপর 6জন রাজা খুব পরাক্রমী আর শক্তিশালী ছিলেন, যারা ভারতের অধিকাংশ জায়গা দখল করে মুঘল ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল। এটা কি ছিল? একটা মুসলিম ডাইনেস্টি, তাই তো? তো এই ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। বাবর, বা যার পুরো নাম হলো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর কিন্তু অরিজিনালি ভারতের কোনো সন্তান ছিল না। এনার জন্ম কিন্তু সেন্ট্রাল এশিয়ার। কোথায়? সেন্ট্রাল এশিয়ার ফারঘানা প্রদেশে। অ্যাকচুয়ালি বর্তমানে যেখানে উজবেকিস্তান দেশটা রয়েছে, ওর ভেতরেই কিন্তু ফারঘানা প্রদেশ ছিল। সেখানকার রুলার ছিল বাবরের বাবার নাম কি? ওমর শেখ মির্জা। তাহলে বাবরের বাবার নাম কি? ওমর শেখ মির্জা। তিনি কোথাকার রুলার ছিলেন? ফারঘানা প্রদেশের রুলার ছিলেন সেন্ট্রাল এশিয়ার। এটা কিন্তু বিসিএসের জন্য ইম্পর্টেন্ট, অন্য এক্সামের জন্য এটা মনে না রাখলেও চলবে, আসেনি কোনো দিন। বলছে এরা কিন্তু বংশগতভাবেই, মানে এদের রক্তটা কিন্তু বংশ পরম্পরায় বীরেদের রক্ত ছিল। অতীত ইতিহাস কিন্তু সেটা রয়েছে। কি বলছে? হি ওয়াজ এ ডিসেন্ডেন্ট অফ তুর্কি রুলার তৈমুর দ্য লেম। আমরা যে তৈমুর লং বলি, সে ছিল ফ্রম হিজ ফাদার সাইড, মানে বাবর তার বাবার দিক থেকে ছিল তৈমুর লংয়ের বংশধর। এই তু কথাটা হবে না এখানে। তৈমুর লং, আমরা কিন্তু তৈমুর লং এর আগে হিস্ট্রিতে পড়েছি। শহীদ ডাইনেস্টি প্রতিষ্ঠা হওয়ার আগে ভারতে কিন্তু তৈমুর লং আক্রমণ চালিয়েছিল, তাই তো? তুগলক ডাইনেস্টির শেষে, একদম তুগলক ডাইনেস্টির শেষে তৈমুর লং ভারত আক্রমণ করে ধন সম্পদ লুট করে চলে যায় এবং শহীদ ডাইনেস্টির প্রতিষ্ঠাতাকে কি করে? সিংহাসনে বসিয়ে দেয় প্রতিনিধি হিসাবে, তাই তো? তো সেই তৈমুর লংয়ের কথা আমরা জানতাম। তাহলে কি? বাবরের মধ্যে তৈমুর লংয়ের রক্ত ছিল, আর ছিল মায়ের দিক দিয়ে কি? মঙ্গল নেতা চেঙ্গিস খানের ব্লাড ছিল, মানে মা ছিল মঙ্গল নেতা চেঙ্গিস খাঁর বংশধর। বোঝা গেল? এই চেঙ্গিস খাঁর কথাও কিন্তু আমরা জানি। যখন চেঙ্গিস খাঁ রাজত্ব করত, তখন ভারতে কোন রুলার রাজত্ব করত? ভারতে কিন্তু স্লেভ ডাইনেস্টির রুলার ইলতুৎমিশ রাজত্ব করত। এটাও কিন্তু আমরা আগে জেনেছি। মোটামুটি এরা কিন্তু বেশ বীরেদের বংশ ছিল। তাহলে বাবর হঠাৎ করে ফারঘানা প্রদেশে রাজত্ব না করে ফারঘানা ছেড়ে এখানে এলো কেন? এটা একটা গল্প, জাস্ট শুনে রাখা যায়। তাহলে কি হয়, আমরা যদি ইতিহাসটা গল্পের ছলে পড়ি, তাহলে কিন্তু আমাদের অনেকটা গল্প শোনাও হয়ে যায়, পড়াশোনার মাঝে এন্টারটেনও হয়ে যায়, আবার ধারণার যে বেশ সেটাও কিন্তু তৈরি হয়। আগে আমরা দেখে নিই ম্যাপে ফারঘানা প্রদেশটা কোথায়।
আমাদের সেন্ট্রাল এশিয়া, এটা এশিয়ার ম্যাপ। এই সেন্ট্রাল এশিয়ায় এই জায়গাটা হলো উজবেকিস্তান। একটু বড় করে দেখাচ্ছি, এক সেকেন্ড। এই জায়গাটা হলো উজবেকিস্তান, এখানটা ভারত, এই জায়গাটা ছিল উজবেকিস্তান, এর কাছেই ছিল আফগানিস্তান, তাই তো। এই উজবেকিস্তানের, এই যে উজবেকিস্তান জায়গাটা দেখাচ্ছে, এর একদম নিচের দিকে উজবেকিস্তানের এই জায়গাটা ছিল ফারঘানা প্রদেশ, একদম আফগানিস্তানের কাছে। এই উজবেকিস্তানের ফারঘানা প্রদেশের রুলার ছিল কে? বাবরের বাবা। তার মানে বাবরের রাজত্ব করা উচিত ছিল অ্যাকচুয়ালি এখানে, কিন্তু বিভিন্ন কারণে এখানে রাজত্ব না করে সে চলে আসে ভারতে। ভারত বলতে দিল্লি, এখানে। তো সেটাই আমরা জানবো। আসলে বাবরের বাবা যখন মারা যায় তখন মাত্র 12 বছর বয়সে বাবর সিংহাসনে বসে, কিন্তু যখনই সিংহাসনে বসে তখনই কিন্তু এই সিংহাসনকে কেন্দ্র করে তার মানে রিলেটিভরা, তার কাকারা, সমস্ত লোকেরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকে বাবরকে সিংহাসন থেকে সরাবার জন্য। অপরদিকে বাবর মোটে 12 বছর বয়সী একটা শিশু বা ছেলে হলেও তার কিন্তু ভীষণ শক্তি ছিল, ছোটোবেলা থেকেই কিন্তু সে খুব বীর ছিল। এটা কথিত আছে যে সে দু কাঁধে দুটো মানুষকে বয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ওঠানামা মানে স্বাচ্ছন্দ্যেই করতে পারত। আর এতটাই ক্ষমতা ছিল বলে তাকে ছোটোবেলায় কিন্তু জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর না বলে শর্টে বাবর বলে ডাকা হতো। এই বাবর কথার অর্থ কি জানো? বাবর কথার অর্থ হলো টাইগার। এটা কিন্তু এক্সামে আসে, আমরা পড়বো। হ্যাঁ, টাইগার বলতে বাঘ। বাঘের যেমন প্রচণ্ড শক্তি, তেমনি বাবরেরও কিন্তু খুব শক্তি ছিল ছোটোবেলা থেকে। আর সাঁতারেও খুব তুখর ছিল। বলা হয় তিনি সামনে যাই নদী পেতেন সেগুলোকে সাঁতরে পেরোতেন, মানে এটা ওনার সম্বন্ধে কথিত আছে। যেমন গঙ্গা নদী কিন্তু অত বড় রাজা হওয়ার পরেও ভবিষ্যৎ জীবনে তিনি দুবার সাঁতরে পুরো গঙ্গা নদী এপার ওপার করেছিলেন। তাহলে উনি খুবই পরাক্রমী ছিলেন, এটা বোঝা গেছে। তেমনি উনি কিন্তু খুব শিক্ষিত ছিলেন। তিনি মানে তার মাতৃভাষা যেটা ছিল সেটা হচ্ছে চাঘাতাই ভাষা। কি? চাঘাতাই ভাষা। এই ফারঘানা প্রদেশের ভাষা ছিল উজবেকিস্তানের চাঘাতাই ভাষা। তাছাড়া ছোটোবেলা থেকেও তিনি কিন্তু তুর্কি ভাষায় দক্ষতা অর্জন করেছিল। পার্সিয়ান বা তুর্কি ভাষা, চাঘাতাই ভাষা, এই সমস্ত ভাষায় তিনি শিক্ষিত ছিলেন। তাহলে উজবেকিস্তানে এই ফারঘানা প্রদেশ এবং আন্দিজান প্রদেশে তিনি কি করতেন? 12 বছর বয়সে রাজত্ব করার জন্য সিংহাসনে বসেছিলেন। এবার আগেই বলেছি তিনি ছিলেন তার বাবার দিক দিয়ে তৈমুরলংয়ের কি বংশধর। সেই জন্য তার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল তৈমুরলংয়ের যে রাজধানী ছিল সমরখন্দ, সেটা জয় করার। এই সমরখন্দ জয় করার ইচ্ছা থেকে তিনি সমরখন্দ আক্রমণ করে। তখনও কিন্তু ফারঘানা তার থেকে হাতছাড়া হয়নি, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্রের জাল শুরু হয়ে গিয়েছিল। যেই সমরখন্দ আক্রমণ করে সমরখন্দ কিন্তু জয় করে নেয়, কিন্তু সমরখন্দ জয় করে আবার যেই চলে আসে, মানে যখন সমরখন্দ জয় করতে গেল তখন তিনি ফারঘানায় থাকলো না, গেল সমরখন্দ জয় করতে। তখন তার অ্যাবসেন্সে অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র ভেতরে ভেতরে চলছিল সেটা পুরোদমে শুরু হয়ে গেল। ফলে তাকে সমরখন্দ জয় করে ফিরে আসতে হলো। ফিরে এসে এইটাকে সামাল না দিতে দিতে এখানেও কিন্তু আবার সমরখন্দটা দখল করে নিল। তাহলে দুটোই কিন্তু এরপর তার সাথে যুদ্ধ হলো। যুদ্ধে কিন্তু বাবর হেরে গেল, আর বাবর হেরে যেতে তার অরিজিনাল যে জায়গা ফারঘানা এবং সমরখন্দ দুটোই তার থেকে হাতছাড়া হয়ে গেল। বোঝা গেল? তো এটা তার জন্য খুবই খারাপ ছিল। তো তিনি কিন্তু তারপরেও আশা ছাড়লেন না, তিনি আবার ট্রাই করতে থাকলেন যে জয় করার জন্য, কিন্তু এরপরেও তিনি আবার সমরখন্দ আক্রমণ করে জয় করেছিলেন, অন্য জায়গা থেকে সৈন্য সামন্ত মানে পেয়েছিলেন। তো অত ডিটেলে আমাদের হিস্ট্রিতে জানার দরকার নেই। কিন্তু দ্বিতীয়বারেও তিনি যখন সমরখন্দ দখল করলে তখনও কিন্তু সমরখন্দের মানুষেরা তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। তখন কিন্তু তিনি লাস্টে সমরখন্দে যে দখল করে থাকতে পারলেন না, তখন সমরখন্দ দখল করার ইচ্ছাটাই তার মন থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে যে ফারঘানা প্রদেশ, যেখানে তার নিজের রাজত্ব ছিল, যেখানে তার রিলেটিভরা এখন রাজত্ব করছে, সেই জায়গাটা দখল করার ইচ্ছাও কিন্তু তিনি ছেড়ে দিলেন। এরপর তিনি কি করেন? 1504 খ্রিস্টাব্দে আফগানিস্তান দখল করে নেন। পরে সমরখন্দ দখল করেও কিন্তু তার হাতছাড়া হয়ে যায়, ঘটনাটা বললাম। তারপর তিনি কান্দাহার দখল করেন। কি? প্রথমে আফগানিস্তান দখল করেন, তারপর কান্দাহার দখল করেন, পাকিস্তানে কাবুল, কান্দাহার, সেই কান্দাহার দখল করেন। এরপর তার লক্ষ্য যায় ভারতের দিকে।
তারপর ভারত আক্রমণের ঘটনাটা আমরা ডিটেলে জানবো, প্রত্যেকটা প্রশ্ন পড়তে পড়তে জানবো। তার মানে বোঝা গেল ব্যাপারটা, তার রাজত্ব করা উচিত ছিল ফারঘানায়, কিন্তু তার রিলেটিভরা তাকে সিংহাসনচ্যুত করে। কিভাবে করে সেটা বোঝা গেল, সমরকন্দ দখল করতে গিয়ে সেই সুযোগে দু জায়গায় বিদ্রোহ শুরু হয়, তারপর যুদ্ধ বাঁধে, যুদ্ধে হেরে যান, ফলে তার দখল থেকে চলে যায়। এরপর তিনি আফগানিস্তান আক্রমণ করেন, আফগানিস্তান দখল করে নেন এবং আফগানিস্তান দখল করার পর আবার যান সমরকন্দ দখল করতে। বেশ কিছুটা শক্তি এসে গেছে, তখন কিন্তু সমরকন্দ দখল করলেও তাকে আস্তে আস্তে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, মানে তাকে আস্তে আস্তে পিছু হটতে হয়। তখন যখন পিছু হটতে হয় তিনি বুঝে গেলেন আর সমরকন্দের দিকে নয় বা আর ফারঘানার দিকে নয়, এবার অন্য দিকে তাকাতে হবে। অন্যদিকে কি আছে? পাকিস্তান, ভারত, মানে আগে তো পাকিস্তান ছিল না, ভারত আছে। এইভাবে তার চোখ পড়ে ভারতের দিকে এবং তিনি ভারত আক্রমণের দিকে ভেতরে ভেতরে প্রস্তুত হন। তাহলে এটুকুন বোঝা গেল। এবার বলছে, বাকিটা আমরা একটু পরে জানছি। বলছে দ্য মাদার নেম অফ বাবর ওয়াজ কোয়াতলুম নিগার খানুম। এই প্রথম তিনটে প্রশ্ন WBCS-এর জন্য, এমনি এক্সামের জন্য দেখার দরকার নেই, জাস্ট গল্পটা শুনে রাখলেই হলো। তিনি সেন্ট্রাল এশিয়ায়, ফারঘানা তার রাজত্ব করার জায়গা ছিল, কিন্তু বিভিন্ন কারণে, ভাগ্যের কারণে, রিলেটিভদের দ্বারা সিংহাসনচ্যুত হয়ে তিনি চলে আসেন কোথায়? তিনি চলে আসেন ভারতে, রাজত্ব করতে শুরু করেন এবং মুঘল ডাইনেস্টি এস্টাবলিশ করেন। বোঝা গেল? এবার বলছে দ্য মিনিং অফ বাবর ইজ টাইগার, যেটা এই খানিকক্ষণ আগে বললাম, বাবর কথাটার মানে হলো টাইগার। তিনি ছোটোবেলা থেকেই খুব পরাক্রমী আর খুব শক্তির অধিকারী ছিলেন, তাই তার নাম হয় টাইগার বা বাবর। এইটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বলছে দৌলত খান লোদি, দ্য রুলার অফ পাঞ্জাব। ইব্রাহিম লোদি যখন লোদি ডাইনেস্টির লাস্ট রুলার দিল্লিতে রাজত্ব করছিল, তখন কি হয়েছিল? দৌলত খান লোদি, পাঞ্জাবের রুলার, সে কী করেছিল? বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল যে ভারত আক্রমণ করো এবং ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত যদি করতে চাও, করতে পারো, সেক্ষেত্রে আমি তোমায় সৈন্য দিয়ে বা অন্য যে কোনো সাহায্য করব। এই ঘটনাটা আমরা আগেই জেনেছি। ইব্রাহিম লোদি কিন্তু ব্যবহারের দিক দিয়ে খুব বেশি নমনীয় ছিল না, সেজন্য আফগান যে সমস্ত নোবেল তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। তার মধ্যে একজন ছিল দৌলত খান লোদি। তাই বহিঃশত্রুকে আমন্ত্রণ জানায় যে হ্যাঁ এসো এবং ইব্রাহিম লোদিকে আক্রমণ করো। বোঝা গেল? এই সুযোগটা কিন্তু বাবর সম্পূর্ণরূপে কাজে লাগায় এবং দৌলত খান লোদির সাহায্য নিয়ে ভারত আক্রমণ করে, যার ফল হলো 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তারিখটা মনে রাখার দরকার নেই, শুধু 1526 সালে দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। কার কার মধ্যে হয়েছিল? ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে। সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট এইগুলো, কিন্তু ইম্পর্টেন্ট কোনগুলো? টাইগার 4 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 6 ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম। এবার বলছে এই যে বাবর আক্রমণ করে, পরে কোশ্চেনগুলো পড়তে গিয়ে দেখব, এই সময় কিন্তু বাবরের সেনাবাহিনীর থেকে ইব্রাহিম লোদির সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায়ও অনেক বেশি ছিল। তারপরেও কিন্তু বাবর অপেক্ষাকৃত কম সেনাবাহিনী নিয়ে এসেও জয়লাভ করে, কারণ বাবরের যে সমস্ত সেনাবাহিনী ছিল তারা অনেক তুখর ছিল এবং অনেক বেশি কৌশলী ছিল, এবং বাবর ছিল ভারতের প্রথম রুলার যে কামান ব্যবহার করেছিল, ক্যানন ব্যবহার করেছিল। কে? বাবর। মানে ভারতের প্রথম রুলার যে কামান ব্যবহার করেছিল তার নাম কি? বাবর। প্রচুরবার এক্সামে এসছে, যে কোনো এক্সাম। এবার বলছে বাবর ডিফিটেড রানা সংগ্রাম সিংহ অফ মেওয়ার। এই সময় উত্তর পশ্চিম ভারতে মেওয়ারের রাজা কে ছিল? রানা সংগ্রাম সিংহ। ইনি কিন্তু বেশ শক্তিশালী রুলার ছিল, তাকে পরাজিত করেছিল 1527 সাল। এই সালটাও ইম্পর্টেন্ট, বিশেষত WBCS-এর জন্য। 1527 সালে মেওয়ারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে, তখন কিন্তু বাদশাহ গাজী টাইটেল গ্রহণ করে। গাজী বা বাদশাহ গাজী, বোঝা গেল? বাবর ডিফিট করেছিল রানা সংগ্রাম সিংহকে এবং বাদশাহ গাজী টাইটেল গ্রহণ করেছিল। তার মানে এর পরেরটা আগেই বলেছি, বাবর ছিল প্রথম রুলার যে ক্যানন বা কামান ব্যবহার করেছিল। এবার বলছে দ্য আফগান ফোর্সেস অফ শের খান। শের খানের যে শক্তি বিহার এবং বাংলার দিকে ছিল, মোহাম্মদ লোদি অফ জৌনপুর আর নুসরাত শাহ অফ বেঙ্গল।
বাংলায় ছিল নুসরাত শাহ, শের খান পরবর্তীকালে যে শের শাহ নাম নিয়েছিল এবং বাংলায় দিল্লিতে সুট ডাইনেস্টি এস্টাবলিশ করে রাজত্ব করেছিল হুমায়ুনকে সরিয়ে দিয়ে। সেই শের খান ছিল বিহারের, আর কি জুনপুরের মোহাম্মদ লোদি। ওয়াজ ডিফিটেড বাই বাবর। এদের তিনজনকেই কী করেছিল? বাবর পরাজিত করেছিল ঘরঘরার যুদ্ধে। কত সালে? 1529 সালে, 2 বছর পর। 1529 সালে বাবর এই তিনটে শক্তিকেই কিন্তু একসাথে, তিনটে শক্তি বাবরের বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, তিনটে শক্তিকেই কিন্তু ঘরঘরার যুদ্ধে পরাজিত করেছিল। বাবর কিন্তু খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিল, বিভিন্ন ভাষায় পারদর্শী ছিল, তুর্কি এবং তার মাতৃভাষা চাঘাতাই। তো তিনি কিন্তু আর্ট, লিটারেচার, কালচার সমস্ত দিকে কিন্তু তার টান এবং তার ভালো লাগা খুব বেশি ছিল। তো বাবর রোড হিজ অটোবায়োগ্রাফি। তিনিই ছিলেন ভারতের সর্বপ্রথম রুলার যে নিজের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লিখেছিলেন। সেই অটোবায়োগ্রাফির নাম কি? বাবরনামা বা তুজুকি বাবরি ইন তুর্কি, তুর্কি ভাষায় লিখেছিলেন। বোঝা গেল? যেটাকে পরে ট্রান্সলেট করা হয় পার্সিয়ান ভাষায়। কে ট্রান্সলেট করেছিল? আব্দুল রহিম খান ই খানান। এই আব্দুল রহিম খান ই খানান কে ছিলেন? অ্যাকচুয়ালি বাবরের যে নাতি মানে আকবর যখন সিংহাসনে বসে তখন কিন্তু তার সমসাময়িক ছিলেন আব্দুল রহিম খানে খানান। এদের মধ্যেও কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি আকবরের সিংহাসন বসাও কিন্তু একটা ভীষণ গল্পের মধ্যে দিয়ে গেছে। খুব অল্প বয়সে তার বাবা মারা যায়, হুমায়ুন মানে বাবরের ছেলে। তখন কি হয়? বাবরকে খুব অল্প বয়সে বিভিন্ন শত্রুর সাথে লড়াই করে নিজের সিংহাসনটাকে রক্ষা করতে হয়েছিল। এই রক্ষা করার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তি তাকে ভীষণ সাহায্য করেছিল। তার মধ্যে একজন ছিল তার টিউটার মানে আকবরের টিউটার বৈরাম খান। এই বৈরাম খানের ছেলে ছিল আব্দুল রহিম খান ই খানান। অ্যাকচুয়ালি বৈরাম খানের সাথে বিয়ে হয়েছিল আকবরেরই একজন কাজিন, তার নাম কি বাবরের মেয়ে বলে আকবরের কাজিন, নাম ছিল সেলিমা বেগম। সেই সেলিমা বেগম এবং বৈরাম খানের সন্তান ছিল আব্দুল রহিম খানে খানান। বৈরাম খাঁকে যখন অ্যাসাসিনেট করা হয় মানে গুপ্ত হত্যা করা হয় তখন এই সেলিমা বেগমের সন্তান আব্দুল রহিম খান ই খানান খুব ছোট ছিল এবং সে কিন্তু পরবর্তীকালে আকবরের কাছেই বড় হয়, যেহেতু সেলিমা বেগমের সাথে আকবরের বিবাহ দেওয়া হয়। বোঝা গেছে? তাহলে আব্দুল রহিম খান ই খানানের সৎ বাবা কে ছিল? সৎ বাবা ছিল আকবর এবং অরিজিনাল বাবা ছিল কে? বৈরাম খান। এই আব্দুল রহিম খানে খানান কিন্তু খুব মানে শিক্ষিত একজন ব্যক্তি ছিল, স্কলার ব্যক্তি ছিল। সে কিন্তু ফার্সি বা পার্সিয়ান ভাষায় বাবরের যে জীবনী তুজুকি বাবরিকে ট্রান্সলেট করেছিল। এবার বলছে বাবরকে কবর দেওয়া হয় কোথায়? প্রথমে আগ্রায় কবর দেওয়া হয়েছিল বাবরকে এবং পরবর্তীকালে কিন্তু কাবুলে তার কবর মানে মৃতদেহ এবং কফিনকে শিফট করা হয়। বোঝা গেছে? এবার আমরা পরবর্তী রুলার নিয়ে দেখব হুমায়ুন। অ্যাকচুয়ালি একটা ঘটনা বলে রাখি, বাবরের 4 পুত্র ছিল, হুমায়ুন, কামরান, হিন্দল এবং আসকরি। এই 4 জন সন্তান ছিল। কোনো এক্সামে আসে না, অতগুলো মনে রাখার দরকার নেই। এর মধ্যে প্রথম সন্তান বা বড় পুত্র কে ছিল? হুমায়ুন, যার নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এই হুমায়ুন এবং অন্য সন্তানদের প্রতি কিন্তু বাবরের স্নেহ খুব বেশি ছিল। অ্যাকচুয়ালি একটা কথা প্রচলিত রয়েছে, একসময় হুমায়ুনের ভীষণ শরীর খারাপ করেছিল, সে মৃত্যুমুখে প্রায় পতিত হয়েছে। বড় বড় বৈদ্য এসে মানে বড় বড় চিকিৎসকরা এসেও কিন্তু তার চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারছে না। এই সময় তার সভাসদদের মধ্যে এক সভাসদ এটা অ্যাডভাইস করলো যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে তার পরিবর্তে সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে তার পরিবর্তে আপনি আপনার ছেলের প্রাণ ভিক্ষা করুন, তাহলে আল্লাহ যদি মেহেরবানি করে আপনার ছেলের প্রাণটাকে রক্ষা করে। তখন আকবর সেই কথাটা কিন্তু বাবার সেই কথাটা কিন্তু মন থেকে বিশ্বাস করেছিল এবং অনেক ভেবে তখন কিন্তু পিতা হিসেবে সে খুব চিন্তিত হয়ে পড়েছে। এই সন্তানের অবস্থা দেখে খুব মানে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে এবং ভগবানের কাছে খুব প্রার্থনা করছে। করার সময় সে ভাবলো যে মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কী হতে পারে।
অনেক ভেবে সে একটা জিনিস বুঝতে পারলো যে মানুষের কাছে সবচেয়ে প্রিয় হতে পারে তার নিজের প্রাণ, নিজের সুখ, নিজের ভালো লাগা। সুতরাং সে তার সন্তানের জন্য সেটাই যদি বলিদান দেয়, তার পরিবর্তেই সে তার সন্তানের প্রাণ ফিরে পেতে পারে। তখন সে আর কিচ্ছু করলো না, সোজা অসুস্থ হুমায়ুন যে বিছানায় শুয়েছিল তার চারপাশে, বিছানাটার চারপাশে কন্টিনিউয়াস ঘুরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলো, ভগবান আমার প্রাণের পরিবর্তে আমার প্রাণপ্রিয় সন্তানের প্রাণটাকে ফিরিয়ে দাও। এই প্রার্থনার পর কেন জানি না এটা মনে করা হয় এই প্রার্থনা যেন কাজ করেছিল এবং ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হলো। আর হঠাৎ করে সুস্থ সবল বাবর আস্তে আস্তে নিস্তেজ হয়ে একদম মৃত্যুমুখে পতিত হলো। এখানে অনেকেই মনে করা হয় বাবরের প্রাণের বিনিময়ে তার সন্তান হুমায়ুন প্রাণ ফিরে পেয়েছিল। তো বাবর কিন্তু একজন ভীষণ ভালো রুলার ছিল, ভাই ছিল, ভালো সন্তান ছিল, ভালো পিতা ছিল। এই পিতৃস্নেহের ঘটনা কিন্তু আমরা এইমাত্র শুনলাম। তো যাই হোক, এবার আমরা পড়াশোনায় ফিরে আসি। হুমায়ুন হচ্ছে বাবরের পর সিংহাসনে বসেছিল, কিন্তু বাবার ভাগ্যের মতো একেও কিন্তু সিংহাসনচ্যুত হতে হয়েছিল। যদিও পরবর্তীকালে পারস্যর রাজার সাহায্যে আবার পুনরায় নিজের সিংহাসন সে ফেরত পেয়েছিল, মানে লাকি ওয়ান ছিল। অ্যাকচুয়ালি বাবার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসে প্রায় 10 বছর রাজত্ব করে, কিন্তু এই সময় আবার অন্যরা তার রাজত্ব দখল করে নেয়, শেরশাহ দখল করে নেয়। আফগান রুলার শেরশাহ, বিহারের শেরশাহ বা শের খান, যাকে তার পিতা পরাজিত করেছিল, সে কিন্তু শক্তিশালী হয়ে দখল করে নেয়। এবং এরপর শেরশাহ 1545 সালে মারা যায় এবং তখন থেকেই হুমায়ুন ফিরতে থাকে মোটামুটি। তো সেই সময় আস্তে আস্তে ফিরতে ফিরতে অ্যাকচুয়ালি 1545 সালে কাবুল কান্দাহার জয় করে কে হুমায়ুন। এই সময় কিন্তু পারস্যের সম্রাট তাকে খুব সাহায্য করেছিল। তারপর 1555 সালে আবার সে দিল্লি আগ্রা দখল করে নেয়, কিন্তু তারপর আনফর্চুনেটলি তার মৃত্যু হয়েছিল। তো ডিটেলটা আমরা জানবো আর এক্সাম ওরিয়েন্টেড পড়াগুলোও দেখে নেব। এটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দ্য টার্ম হুমায়ুন মিন্স লাকি ম্যান, মানে যে ভাগ্যের দিক দিয়ে লাকি, বোঝা গেল, এক্সামে আসে। অ্যাট দ্য টাইম হি ইজ টু পাওয়ারফুল, এটা হি ইজ না, হিজ হবে, সরি, হিজ হবে, হ্যাঁ। অ্যাট দ্য টাইম, সেই সময় তার দুজন শক্তিশালী কম্পিটিটিভ, মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কে ছিল? বাহাদুর শাহ অফ গুজরাট, গুজরাটের বাহাদুর শাহ। এটা যদি ভারত হয়, এই জায়গাটা ছিল গুজরাট আর এইখানটা ছিল দিল্লি, যেখানে দিল্লি আগ্রা রাজত্ব করত, এই জায়গাটা ছিল দিল্লি। আর গুজরাটের বাহাদুর শাহ এবং শের শাহ অফ বিহার, বিহার ছিল এখানে, বিহারের শের শাহ। একটু ম্যাপ বইটা নিয়ে যদি বসে পড়া যায় না, ধারণাগুলো কিন্তু খুব বেশি পড়াগুলো মনে থাকবে এবং সহজ হয়ে যাবে, অত গুলিয়ে যাবে না। পারলে একটা ম্যাপ বই কিনে নেবেন, সেটা কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাপ বই ভীষণ দরকারি, যেখানে এশিয়ার ম্যাপ থাকবে, ইন্ডিয়ার ম্যাপ থাকবে এবং নিজের স্টেটের ম্যাপ থাকবে। তো একটা কি দুটো ম্যাপ বই কিনে নেবেন, সেই ম্যাপ বই খুলে সবসময় টপিকগুলো পড়তে চেষ্টা করবেন। ইতিহাস ভূগোল তো অবশ্যই, আর ম্যাপ পয়েন্টিং খেলতে হবে, তাহলে কিন্তু অনেক কোশ্চেন অটোমেটিক্যালি কমন পাওয়া যাবে। তো যাই হোক, তার দুজন কম্পিটিটর কে ছিল? বাহাদুর শাহ আর গুজরাটের বাহাদুর শাহ আর শের শাহ বিহারের। এবার বলছে হুমায়ুন ওয়াজ ডিফিটেড। অ্যাকচুয়ালি এরা না পালা করে আক্রমণ করতো, যখনই হুমায়ুন যেত শের শাহকে দমন করতে, তখন বাহাদুর শাহ এই দিল্লির দিকে অগ্রসর হতো, এখানটা সমস্যা তৈরি করতো। তাহলে অর্ধেক এই দিকে মন দিয়ে আবার হুমায়ুনকে দৌড়াতে হতো দিল্লি সামলাতে, আবার যখন বাহাদুর শাহকে দমন করতে যেত শের শাহ এখানে চলে আসতো। মানে এই রকম অবস্থা করে এই যে 1530 থেকে 1540 এই সিচুয়েশানটা খুব খারাপ করে রেখেছিল হুমায়ুনের কাছে, একদম লড়াই যুদ্ধপূর্ণ অবস্থা করে রেখেছিল। যাই হোক, এবার বলছে হুমায়ুন ওয়াজ ডিফিটেড বাই শের শাহ বা শের খান কি চৌসার যুদ্ধে 1539 সালে। এই চৌসার যুদ্ধ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চৌসার যুদ্ধে কিন্তু তিনি কার কাছে? শের শাহের কাছে পরাজিত হয়। অ্যাকচুয়ালি তিনি কি করেছিলেন? বিহারের শের শাহ যখন বাংলার বিভিন্ন জায়গা দখল করে নিতে থাকে, তখন কিন্তু তার শক্তিতে শঙ্কিত হয়ে শের শাহকে দমন করতে যায় এবং কিন্তু তখন কিন্তু কিছুটা দমনও করতে পারেন এবং শের শাহ সারেন্ডার করে।
শেরশাহ সন্ধি করতে এসে যে চুক্তি করে নিতে চায়, সন্ধি করতে এসে দেখে মুঘল শিবিরে কিছু না কিছু মানে সামঞ্জস্যহীনতা বা সেই রকমভাবে মানে জিনিসটা নেই। তখন তিনি কী করেন, মুঘল সেনাবাহিনীকে হঠাৎ করে আক্রমণ করে দেন, করে মুঘল সেনাবাহিনী একদম বিধ্বস্ত হয়ে যায়। ফলে কি হয়, সেখান থেকে তিনি ফিরে আসেন। অ্যাকচুয়ালি এই যে যুদ্ধটা হয়েছিল চৌসা, এটা কিন্তু বক্সার এলাকায়। তখন কি হয়, অনেক কষ্টে হুমায়ুন নিজের প্রাণ বাঁচিয়ে নিজেকে সেভ করে দিল্লিতে ফিরে আসতে পেরেছিল। তো তখন তো কি শেরশাহ এই জায়গাটা দখল করতে পারলো এবং লড়াইয়ে একবার মাত্র পরাজিত হলো হুমায়ুন। তখন কিন্তু শেরশাহ জাস্ট সুযোগ খুঁজতে থাকলো কীভাবে দিল্লিটা দখল করতে পারা যায়, কোন দিন বা কোন সিচুয়েশানে মুঘল সেনারা একটুখানি অসতর্ক থাকে সেই সুযোগে আক্রমণ করতে হবে। সেই সুযোগও কিন্তু 1 বছরের মধ্যে শেরশাহ পেয়ে গেল। 1540 সালে বিলগ্রামের যুদ্ধ, যেটা কিন্তু হুমায়ুনের ভাগ্যকে একদম নিশ্চিত করে দিল। কনৌজের যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধ বলা হয় বা ব্যাটেল অফ কনৌজ, 1540 সালে হুমায়ুন ফাইনালি ডিফিটেড হয় শেরশাহর কাছে। শেরশাহ কে ছিল? জাতিতে কিন্তু আফগান ছিল, তাই তো শেরশাহের কাছে ফাইনালি পরাজিত হয়। বোঝা গেল? তখন কিন্তু পরাজিত হয়ে দিল্লি, আগ্রা পুরো শেরশাহের কাছে চলে যায় এবং তখন হুমায়ুন কোথায় চলে যায়? কাশ্মীরের দিকে অগ্রসর হয় আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু কাশ্মীর বলতে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত। এই জায়গায় কিন্তু আর একটা খারাপ জিনিস আছে। হুমায়ুন যখন সিংহাসনে বসেছিল তখনই কিন্তু তার ভাইদের মধ্যে তার নিচের ভাই কামরান হুমায়ুনের বিরুদ্ধে বিদ্রোহ করে পরপর কাবুল, কান্দাহার, প্রথমে পাঞ্জাব দখল করে নেয়, তারপর গিয়ে কাবুল, কান্দাহার দখল করে নেয়। কিন্তু বাবর একটা উপদেশ দিয়েছিল তার উইল করে, যে তার বড় সন্তান হুমায়ুনকে, যে পারলে তুমি ভাইদের থেকে লড়াই, যদি অবস্থাও আসে যে ভাইদের সাথে লড়াই করা বা মতবিরোধ করা একদম বাধ্যতামূলক হয়ে যায়, তখনও কিন্তু যদি পারো সেই লড়াই থেকে বিরত থেকো। সেই বাবার কথাটা কিন্তু হুমায়ুন শুনেছিল। তাই সেদিন যখন কামরান কাবুল, কান্দাহার, পাঞ্জাব দখল করে নিয়েছিল, তখন কিন্তু সে তার ভাইয়ের বিরুদ্ধে ওই বিদ্রোহ দমন করার বা সেই জায়গা দমন করার বিরুদ্ধে কোনো রকম অগ্রসর হয়নি। সেদিন অগ্রসর হলে কিন্তু কামরানের হেরে যাওয়ার অপশানও থাকতো, হুমায়ুন কিন্তু পুনরায় আবার পাঞ্জাব দখল করে নিতে পারত। কিন্তু যেহেতু হুমায়ুন কোনো স্টেপ নেয়নি কামরানের বিরুদ্ধে, সেজন্য কামরান আস্তে আস্তে শক্তিশালী হয়ে পাঞ্জাবটাকে পেরিয়ে আস্তে আস্তে দখল করে নিল কাবুল, কান্দাহার। ফলে কি কামরান অনেকটা শক্তিশালী হয়ে গেল। তো হুমায়ুন কোনো বাধা কিন্তু সেখানে দেয়নি। এর জন্য কিন্তু হুমায়ুনের আরও অনেক ক্ষতি হয়েছিল, কারণ কামরানের শক্তিবৃদ্ধি দেখে গুজরাটের যে রুলার ছিল বাহাদুর শাহ, সেও ভাবলো যে তাহলে কি দিল্লির রুলারটা অযোগ্য, তাহলে আমিও কিন্তু নিজের ক্ষমতা বাড়াতে পারি। সেই জন্যেই কিন্তু বাহাদুর শাহ কামরানকে উদাহরণ রেখেই কিন্তু শক্তিশালী হয়েছিল। তো বাহাদুর শাহ তো আর কামরানের মতো হুমায়ুনের ভাই ছিল না, তাই বাহাদুর শাহকে দমন করতে কিন্তু হুমায়ুন অগ্রসর হয়েছিল। বোঝা গেল? এবার হুমায়ুন যেদিন বিপদে পড়ল, শেরশাহের কাছে হেরে গেল, সে তখন কাশ্মীর অভিমুখে যখন চলে যেতে চাইলো ভারতের বাইরে, তখন সে আশা করলো ভাই তাকে আশ্রয় দেবে। কিন্তু দুঃখের বিষয়, ভাই তো তাকে আশ্রয় দিলই না, উল্টে ভাই তাকে গ্রেপ্তার করে দেওয়ার সুযোগ করে দিল। তো সেই জন্য ভাইয়ের কাছে আশ্রয় পেল না। তখন সে মারবার রুলার মালদেবের কাছে আশ্রয় চাইল। মালদেব বলল আমি আশ্রয় দেব, কিন্তু ভেতরে ভেতরে আবার কি করতে চাইলো, হুমায়ুনকে জাস্ট আটক করার চেষ্টা করলো, যে আটক করে হয়তো শেরশাহের হাতে তুলে দেবে। তো সেইটা চেষ্টা করলো। তো মালদেবের কাছেও আশ্রয় নিল না। তখন কিন্তু হুমায়ুন সেই বিপদগ্রস্ত অবস্থায় আশ্রয় পেয়েছিল অমরকোটের রাজপুত রুলারদের কাছে। সেখানেই কিন্তু আকবরের জন্ম হয়। আকবরের মা কে ছিল? হামিদা বানু। তাহলে কি আকবরের জন্ম হয় অমরকোটে। তাহলে অমরকোটের রাজপুতদের সাথে কিন্তু মুঘলদের একটা খুব ভালো সম্পর্ক ছিল। এরপর তিনি অবশেষে কিন্তু আশ্রয় পেয়েছিলেন পারস্য রাজার কাছে, তাই তো? পারস্যের রাজার কাছে আশ্রয় পেয়ে অবশেষে আবার 1545 সালে শক্তি বৃদ্ধি করে কাবুল, কান্দাহার দখল করে নেয়। আর এরপর তার লক্ষ্য ছিল কি? দিল্লি দখল করা। তো বাকি ইতিহাসটা আমরা পড়তে পড়তে দেখি। আপাতত বোঝা গেল কিভাবে 1540 সালে শেরশাহের কাছে পরাজিত হওয়ার পর
কাশ্মীরে গেল, কাশ্মীর থেকে অমরকোটে আশ্রয় নিল, সেখান থেকে পারস্যে চলে গেল এবং শক্তি সঞ্চয় করে ফিরে আসার চেষ্টা করতে রাখলো। বলছে হুমায়ুন ডিফিটেড আফগান ফোর্সেস অফ সিকান্দার সুর। সিকান্দার সুরের আফগান ফোর্সকে হুমায়ুন পরাজিত করেছিল ইন দ্য ব্যাটেল অফ সিরহিন্দ। সিরহিন্দের যুদ্ধে পরাজিত করেছিল 1555 সালে। এইটা ছিল হুমায়ুনের কামব্যাক পিরিয়ড। 1545 সালে কি হয়েছিল, মারা গিয়েছিল কিন্তু বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল কে, মারা গিয়েছিল শের শাহ। এরপর 1555 সালে সিরহিন্দের যুদ্ধে হুমায়ুন পরাজিত করেছিল সিকান্দার সুরকে এবং দিল্লি আর আগ্রা পুনরায় দখল করে নেয়। আমরা আগেই বলেছি যে অমরকোটের রুলারদের সাথে, রাজপুতদের সাথে কিন্তু হুমায়ুনের খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেহেতু বিপদের সময় হুমায়ুনকে আশ্রয় দিয়েছিল। এবার বলছে কুইন কর্ণাবতী অফ মেওয়ার, মেওয়ারের রানী কর্ণাবতী হুমায়ুনকে কি করেছিল, রাখি প্রেজেন্ট করেছিল। এটা ইম্পর্টেন্ট, এটা বিসিএসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে হুমায়ুন নিজের বায়োগ্রাফি লিখেছিল। হুমায়ুনের বায়োগ্রাফির নাম কি সেটা লিখেছিল কিন্তু হুমায়ুনের বোন গুলবাদান বেগম। হুমায়ুনের বায়োগ্রাফির নাম ছিল হুমায়ুন নামা, যেটা লিখেছিল তার বোন গুলবাদান বেগম। কিন্তু তিনি 1555 সালে নিজের সাম্রাজ্যটা আবার ফিরে পেলেও বেশি দিন কিন্তু রাজত্ব করতে পারেনি। মাত্র 1 বছরের মধ্যে 1556 সালে তিনি তার দিল্লির যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে, কারণ তখনকার দিনে লাইব্রেরি অনেক উঁচু উঁচু হতো, তো এরকম সিঁড়ি থাকতো, মানে মই সিস্টেম থাকতো, মই সিস্টেমে উঠে উঠে পড়াশোনা করতে হতো। সেই মই থেকে কোনো কারণে পড়ে গিয়ে আনফর্চুনেটলি তিনি মারা যান। তো এরকম বীরের এরকম মারা যাওয়া কিন্তু সত্যি আশা করা যায় না, কিন্তু এইভাবে তিনি মারা যান। এর ফলে কিন্তু মুঘল ডাইনেস্টি ভারতে আদেও প্রতিষ্ঠিত হবে কি, মানে আরও কন্টিনিউ করবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন দেখা দেয়। কারণ সেই সময় পরবর্তী রুলার মানে হুমায়ুনের বড় ছেলে আকবরের বয়স কিন্তু খুব কম ছিল, খুব কম। সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে জানবো। তো এইরকম বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু মুঘল ডাইনেস্টির প্রথম দুটো রুলারের মানে বাবর আর হুমায়ুনের জীবনটা গিয়েছিল। তো এই পর্যন্ত ইনফরমেশান রইল, কিছুটা গল্প শুনলাম আর কিছুটা একদম এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশান নিলাম, কোনটা বিসিএস কোনটা নর্মাল এক্সামের জন্য মানে ক্লার্কশিপ এক্সামের জন্য ক্লিয়ার করে দিলাম। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করব, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও সুবিধাটা পায়। আর তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে কি নতুন কোনো ভিডিও দরকার, যাবতীয় কোনো কিছু কমেন্ট করার থাকলে নিচে গিয়ে জানাও আমাকে, তাহলে আমিও বুঝতে পারি, কারণ আমার তো আর অন্যভাবে কমিউনিকেশন করার সুযোগটা নেই। আর একটা কথা বলবো যে আমার চ্যানেলটা ঠিক নিচে যখন তোমরা ভিডিওটা এই মুহূর্তে দেখছো একটা লাল রঙের সাবস্ক্রাইবের বাটন দেখবে, ওটা ক্লিক করে দিলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে একদম বিনামূল্যে। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে ওর ঠিক পাশে একটা ঘন্টার চিহ্ন আসবে, সেই ঘন্টার চিহ্নতে হাত দিলে দেখবে 3টে বাটন আসবে, একদম ওপরের বাটনটায় হাত দিলে তোমার নোটিফিকেশান অন হয়ে যাবে, দেখাবে নোটিফিকেশান অন হয়ে গেছে। মানে আমি আমার চ্যানেলে, কথাটার মানে কি, মানে হচ্ছে আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও দেব তার ইনফরমেশান, যে আমি একটা ভিডিও দিয়েছি বা ভিডিও আপলোড করেছি সেই ইনফরমেশান, কোন টপিকে ভিডিও আপলোড করেছি, তোমার কাছে অটোমেটিক্যালি ইউটিউব খুললেই পৌঁছে যাবে, তাও আবার সম্পূর্ণ বিনা পয়সায়। তো এই সুযোগ যখন আছে এই সুযোগটা নিয়ে ফেলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আশা করি এই ভিডিওতে একটা লাইক হবে, শেয়ার হবে, নিচে গিয়ে কমেন্ট করবে।